যিনি বক্তব্য দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছিলেন ধর্ম নিয়ে রাজনীতি করার বিষয়ে, ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে উনি কথা বলেন না, বলেছেন যে ধর্ম নিয়ে ধর্মকে ব্যবহার করে যেই ধরনের রাজনীতি হয় সেই রাজনীতি নিয়ে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এইটা ছাত্রদের একটা অংশের যদি আমি বলি, অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন, যেহেতু ওনাদের বক্তব্য, ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন। এইটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। ফলত ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করা। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না, এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনও বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি। এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি, ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে, এইটা তার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনও বলা হয় নাই, কিন্তু এইটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন। এবং এই রাজনীতি যদি না থাকে, ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি বললা বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে, ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক, এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে, ওইটার ভিত্তিতে তখন হচ্ছে সরকার তার অবস্থান ব্যক্ত করবে। আরেকটা বিষয় বলছি, মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো মানবাধিকার যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসাবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায়, আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়, এবং যাতে সবার, এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনও, এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই পারপেট্রেটরস আছে ওদের বিচার করা যায়। কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় নেয় না, এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে। বিভিন্ন কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন, আমরা নিজেরাও বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন। ফলত এখানে সরকারের অবস্থান অনেক দিন আগে থেকেই স্পষ্ট। বলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আমাদের এই আয়োজনটার উদ্দেশ্য ছিল মূলত সরকারের এক মাস পূরণের অংশ হিসাবে, যে গত মাসে 8 তারিখে স্যার শপথ গ্রহণ করেছিলেন। এক মাস পরে আসলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে মনোনীত করেছেন জনগণের পক্ষ থেকে, তাদের সাথে ওনার মত বিনিময় হয়েছে এবং ওদের থেকে কনসার্ন নেওয়া, ওদের সাথে কনসালটেশনের সুযোগ তৈরির জন্য এই প্রোগ্রামটা করা হয়েছিল। এবং ওই প্রোগ্রামে স্যার তার আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন, এবং তিনি যে ছাত্রদের থেকে দায়িত্ব নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা করছেন, এটা স্যার শিক্ষার্থীদের কাছে ব্যক্ত করেছেন। এবং শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে অভিমত ব্যক্ত করেছেন যে কিভাবে কোন কোন পর্যায়ে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এবং শিক্ষা বা ক্যাম্পাসে সংস্কার প্রয়োজন। ফলত এটা এক ধরনের ডায়ালগ এন্ড ডিসকাশন ছিল।
এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের জায়গা থেকে তাদের অনুভূতি এবং তাদের কারো কারো নিজস্ব প্রস্তাবনাও ছিল, ব্যক্ত করেছেন কিভাবে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অথবা রেসপেক্টিভ মিনিস্ট্রি থেকে চালিত করতে চান, এটাও তারা ব্যক্ত করেছেন। এছাড়া স্যার এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মতামতের ভিত্তিতে স্যার অনেকগুলো সরকারের বা রাষ্ট্রের অনেকগুলো পয়েন্ট অফ ভিউ স্যার বর্ণনা করেছেন। তো এটা একটা ডিসকাশন মূলত ছিল, যেটা স্যারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা লেজিটিমেসি যেই অংশ যারা দিয়েছেন, যে ছাত্র জনতা, তাদের পক্ষ থেকে উনি তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য তাদের পক্ষ থেকে তিনি এই জিনিসটাকে রিটারেটেড করা হয়েছে এবং তাদের কনসার্নগুলো নিয়ে উনি সামনে কিভাবে যাত্রা পথে এগোবেন এটার সম্বন্ধে উনি ওনার বক্তব্য রেখেছেন। এতটুকুই ছিল আজকের জন্য। আর পরবর্তীতে আজকে অনেক ক্যাম্পাস থেকে, ঢাকা শহরের এবং ঢাকা শহরের আশেপাশের অনেক ক্যাম্পাস থেকে ছাত্ররা এসেছেন, নিয়ারলি 150 জন ছাত্রছাত্রী এসেছেন এবং এখানে সমন্বয়ক শুধু নয়, অন্যান্য যারা সমন্বয়কের বাইরে অনেকে হয়তো রাজপথে অনেক ভূমিকা রেখেছিলেন, তাদেরকে আনা হয়েছিল এবং যারা এখানে এসেছিলেন তারা আসলে একটা অংশ। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে যারা এই আন্দোলনে, গণ অভ্যুত্থানে ভালো ভূমিকা রেখেছেন, তাদের সবার সাথে কিভাবে সরাসরি একটা পিরিয়ডিক্যাল বেসিসে স্যারের সাথে মত বিনিময় অথবা স্যারকে লেখার বিষয়ে, স্যারের কাছে বলার বিষয়ে ব্যবস্থা করা যায়, এটাও বলা হয়েছে ওখানে। এটারও প্রস্তাবনা পরিকল্পনা আছে। এছাড়াও স্যার নিজেই বলেছেন যে অন্তত 1 মাসে অন্তত একবার হলেও যেন ছাত্ররা তার কাছে লিখে যে ওনার কাছে যে কিভাবে বাংলাদেশটা এগোচ্ছে এবং কোথায় কোথায় হয়তো স্যার নিজে বলেছেন যে কোথায় কোথায় হয়তো আমরা আমাদের পুরোটা দিতে পারতেছি না, আরও কাজ করার কোথায় সুযোগ আছে, এগুলো নিয়ে স্যার খোলাখুলি লেখার জন্য ছাত্রদের কাছে আহ্বান জানিয়েছিলেন। তো এতটুকু আমাদের কাছে ওভারভিউ। এছাড়া আপনাদের স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। প্রশ্নের ভিত্তিতে মাননীয় উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, উনি আসলে তার যেই দায়িত্ব গ্রহণের যেই বাস্তবতা ওটা উল্লেখ করেছেন এবং কোন ধরনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন ধরনের গভর্নমেন্ট ফর্মড হয়েছে, এটা সম্বন্ধে উনি ওনার বক্তব্য উল্লেখ করেছেন এবং সামনে যাত্রাপথ উনি ব্যাখ্যা করেছেন যে আমরা এইভাবে এগোতে চাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা নতুনভাবে গঠন বা পরিগঠন করব। কিন্তু এখানে ছাত্ররা যখন প্রশ্ন করেছিলেন, যেমন অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল অ্যাবাউট ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি হইতে পারে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অথবা ভারত বাংলাদেশ কোয়েশ্চেন নিয়ে, এই সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বলেছেন। তারপর বিচার নিয়ে যখন প্রশ্ন এসেছে, এটা আসিফ নজরুল স্যার এটা ব্যাখ্যা করেছেন। আবার কোনো কোয়েশ্চেন অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ব্যাখ্যা করেছেন। কিন্তু এখানের মধ্যে দিয়ে একটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা নির্ধারিত হয়েছে বা বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা উত্তর দেওয়া হয়েছে, কিন্তু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন ওইভাবে বা কোনো পয়েন্ট অফ ভিউর বদলে গত 1 মাস ধরে যেই ধরনের বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে গিয়েছে, ওই সকল বক্তব্যগুলোই মূলত রিটারেটেড হয়েছে। বিশেষ করে ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন। এবং স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে, এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো আর এসেছে যেমন তেমনইভাবে বিচারের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, অথবা শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থার বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন। এছাড়াও অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। ফলত পয়েন্ট অফ ভিউ বলতে স্যার গত 1 মাসে রাষ্ট্রীয় এই দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যে সকল কথা বলেছেন, এগুলো মূলত উনি রিটারেটেড করেছেন
বিভিন্ন প্রশ্নের জবাবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তো আমাদের এই আয়োজনটার উদ্দেশ্য ছিল মূলত সরকারের এক মাস পূরণের অংশ হিসাবে, যে গত মাসে 8 তারিখে স্যার শপথ গ্রহণ করেছিলেন। এক মাস পরে আসলে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে মনোনীত করেছেন জনগণের পক্ষ থেকে, তাদের সাথে ওনার মত বিনিময় হয়েছে এবং ওদের থেকে কনসার্ন নেওয়া, ওদের সাথে কনসালটেশনের সুযোগ তৈরির জন্য এই প্রোগ্রামটা করা হয়েছিল। এবং ওই প্রোগ্রামে স্যার তার আবেগ অনুভূতি ব্যক্ত করেছেন এবং তিনি যে ছাত্রদের থেকে দায়িত্ব নিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা করছেন, এটা স্যার শিক্ষার্থীদের কাছে ব্যক্ত করেছেন এবং শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকে অভিমত ব্যক্ত করেছেন যে কিভাবে কোন কোন পর্যায়ে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন এবং শিক্ষা বা ক্যাম্পাসে সংস্কার প্রয়োজন। ফলত এটা এক ধরনের ডায়ালগ এন্ড ডিসকাশন ছিল এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের জায়গা থেকে তাদের অনুভূতি এবং তাদের কারো কারো নিজস্ব প্রস্তাবনাও ছিল, ব্যক্ত করেছেন কিভাবে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অথবা রেসপেক্টিভ মিনিস্ট্রি থেকে চালিত করতে চান, এটাও তারা ব্যক্ত করেছেন। এছাড়া স্যার এখানে যারা উপস্থিত ছিলেন তাদের মতামতের ভিত্তিতে স্যার অনেকগুলো সরকারের বা রাষ্ট্রের অনেকগুলো পয়েন্ট অফ ভিউ স্যার বর্ণনা করেছেন। তো এটা একটা ডিসকাশন মূলত ছিল, যেটা স্যারের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা লেজিটিমেসি যেই অংশ যারা দিয়েছেন, যে ছাত্র জনতা, তাদের পক্ষ থেকে উনি তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য তাদের পক্ষ থেকে তিনি এই জিনিসটাকে রিটারেটেড করা হয়েছে এবং তাদের কনসার্নগুলো নিয়ে উনি সামনে কিভাবে যাত্রা পথে এগোবেন এটা সম্বন্ধে উনি ওনার বক্তব্য রেখেছেন। এতটুকুই ছিল আজকের জন্য। আর পরবর্তীতে আজকে অনেক ক্যাম্পাস থেকে, ঢাকা শহরের এবং ঢাকা শহরের আশেপাশের অনেক ক্যাম্পাস থেকে ছাত্ররা এসেছেন, নিয়ারলি 150 জন ছাত্রছাত্রী এসেছেন এবং এখানে সমন্বয়ক শুধু নয়, অন্যান্য যারা সমন্বয়কের বাইরে অনেকে হয়তো রাজপথে অনেক ভূমিকা রেখেছিলেন, তাদেরকে আনা হয়েছিল এবং যারা এখানে এসেছিলেন তারা আসলে একটা অংশ। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে যারা এই আন্দোলনে গণ অভ্যুত্থানে ভালো ভূমিকা রেখেছেন, তাদের সবার সাথে কিভাবে সরাসরি একটা পিরিয়ডিক্যাল বেসিসে স্যারের সাথে মত বিনিময় অথবা স্যারকে লেখার বিষয়ে, স্যারের কাছে বলার বিষয়ে ব্যবস্থা করা যায়, এটাও বলা হয়েছে ওখানে। এটারও প্রস্তাবনা পরিকল্পনা আছে। এছাড়াও স্যার নিজেই বলেছেন যে অন্তত 1 মাসে অন্তত একবার হলেও যেন ছাত্ররা তার কাছে লিখে ওনার কাছে যে কিভাবে বাংলাদেশটা এগোচ্ছে এবং কোথায় কোথায় হয়তো স্যার নিজে বলেছেন যে কোথায় কোথায় হয়তো আমরা আমাদের পুরোটা দিতে পারতেছি না, আরও কাজ করার কোথায় সুযোগ আছে, এগুলো নিয়ে স্যার খোলাখুলি লেখার জন্য ছাত্রদের কাছে আহ্বান জানিয়েছিলেন। তো এতটুকু আমাদের কাছে ওভারভিউ। এছাড়া আপনাদের স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। একটু দাঁড়ান, আমরা আপনাকে ওইটা পাঠাই, ওই আরেকটা আছে না, হ্যাঁ এটা একটু দিবেন। যারা প্রশ্ন করবেন নাম আর কোন আউটলেট একটু বলুন। এর ভিত্তিতে মাননীয় উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, উনি আসলে তার যেই দায়িত্ব গ্রহণের যেই বাস্তবতা ওটা উল্লেখ করেছেন এবং কোন ধরনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন ধরনের গভর্নমেন্ট ফর্মড হয়েছে, এটা সম্বন্ধে উনি ওনার বক্তব্য উল্লেখ করেছেন এবং সামনে যাত্রাপথ উনি ব্যাখ্যা করেছেন যে আমরা এইভাবে এগোতে চাচ্ছি। আমরা চাই যে বাংলাদেশ রাষ্ট্রকে আমরা নতুনভাবে গঠন বা পরিগঠন করব। কিন্তু এখানে ছাত্ররা যখন প্রশ্ন করেছিলেন, যেমন অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল অ্যাবাউট ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হইতে পারে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অথবা ভারত বাংলাদেশ কোয়েশ্চেন নিয়ে, এই সকল বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও বলেছেন। তারপর বিচার নিয়ে যখন প্রশ্ন এসেছে, এটা আসিফ নজরুল স্যার এটা ব্যাখ্যা করেছেন।
আবার কোনো কোনো কোয়েশ্চেন অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ব্যাখ্যা করেছে। কিন্তু এখানের মধ্যে দিয়ে একটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা নির্ধারিত হয়েছে বা বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এটা উত্তর দেওয়া হয়েছে, কিন্তু স্পেসিফিক কোনো কোয়েশ্চেন ওইভাবে বা কোনো পয়েন্ট অফ ভিউর বদলে গত 1 মাস ধরে যেই ধরনের বক্তব্যগুলো সরকারের পক্ষ থেকে গিয়েছে ওই সকল বক্তব্যগুলোই মূলত রেইটারেটেড হয়েছে। বিশেষ করে ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন। এবং স্যার বলেছেন যে সার্ক যে সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো আর এসেছে যেমন তেমনইভাবে বিচারের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে অথবা শহীদদের ব্যাপারে ফাউন্ডেশনের বিষয়টা স্যার আবারও ব্যক্ত করেছিলেন যে ফাউন্ডেশনের কাজ দ্রুত এগুচ্ছে এবং ওইটার মাধ্যমে শহীদ ফ্যামিলিগুলোর বা আহত যারা আছে তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা অথবা সম্মানের ব্যবস্থার বিষয়ে স্যার বক্তব্য দিয়েছেন। এছাড়াও অনেকগুলো বিষয় আলোচিত হয়েছে। ফলত পয়েন্ট অফ ভিউ বলতে স্যার গত 1 মাসে রাষ্ট্রীয় মানে এই দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যে সকল কথা বলেছেন এগুলো মূলত উনি রেইটারেটেড করেছেন বিভিন্ন প্রশ্নের জবাবে। আমি রুকনুজ্জামান অঞ্জন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার। আমি সুস্পষ্টভাবে কিছু উত্তর আশা করব, যেহেতু আমি ওই ভিতরের কিছু ভিডিও ক্লিপস আমরা দেখেছি আপনাদের প্রেসিং থেকে পাঠানো হয়েছে। সেখানে শিক্ষার্থী এবং সমন্বয়কদের মধ্যে থেকে যে সুপারিশ এসেছে তার মধ্যে একটা ছিল তারা চায় না বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি হোক। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমার কাছে মনে হয়েছে, সুপারিশ যেটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় এসেছে শিক্ষাঙ্গনে ভেতরে শিক্ষক এবং ছাত্ররা রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেছে যে রাজনৈতিক কোনো ট্যাগ শিক্ষাঙ্গনের ভিতরে থাকবে না, কারণ যদি দরকার হয় তারা বাইরে যেয়ে রাজনীতি করবে। যেটা মানে সুপারিশের ভিতর শিক্ষার্থীদের ভিতর। আরেকটা বিষয় এসেছে মব জাস্টিস, যেটা হচ্ছে গতকালকেও হয়েছে। আমরা পত্রিকায় দেখতে পেয়েছি একজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া বাইরেও আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। এগুলো বন্ধের ব্যাপারে ছাত্রদের ভিতর থেকে সুপারিশ এসেছে। আমি শুধু এই 3টার বিষয়ে আপনার সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চাচ্ছি। ধর্মের বিষয়টা, রাজনীতি, শিক্ষাঙ্গনের রাজনীতি এবং মব জাস্টিস। ধন্যবাদ। জি, আমাদের যিনি বক্তব্য দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছিলেন ধর্ম নিয়ে রাজনীতি করার বিষয়ে, ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে উনি কথা বলেন। বলেছেন যে ধর্মকে ব্যবহার করে যেই ধরনের রাজনীতি হয় সেই রাজনীতি নিয়ে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এইটা ছাত্রদের একটা অংশের, যদি আমি বলি, অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন, যেহেতু ওনাদের বক্তব্য, ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন। এইটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। ফলত ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকে যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি। দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার শিক্ষাঙ্গনে রাজনীতি। এই বিষয়টা হচ্ছে যে শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্র রাজনীতির বিষয়ে মোটা দাগে বাংলাদেশের সবগুলো ক্যাম্পাসে এক ধরনের আলোচনা চলতেছে যে যাতে হচ্ছে যে কোনোভাবেই আগের যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের শিক্ষক এবং ছাত্রলীগের ছাত্র রাজনীতি, ওই ধরনের রাজনীতি যাতে ফেরত না আসে, এইটা তার পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পেসিফিক গাইডলাইন্স এখনও বলা হয় নাই,
কিন্তু এইটা অলরেডি বাংলাদেশে যারা বিভিন্ন ক্যাম্পাসে সবাই এই বিষয়ে স্ট্রং একটা অবস্থান ব্যক্ত করেছেন। এবং এই রাজনীতি যদি না থাকে, ছাত্র রাজনীতি যদি না থাকে, তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে আমি যদি ভুল না বলি একটা আলোচনার আয়োজন হয়েছে এবং অন্যান্য জায়গায় আলোচনা হচ্ছে। আমরা চাই যে সমাজের বিভিন্ন অংশের ভিতরে ক্যাম্পাসের বাইরে এই আলোচনাগুলো হোক এবং এই ডিবেট অ্যান্ড ডায়ালগের ভিতর দিয়ে যে একটা কনসেনসাস ক্রিয়েটেড হবে ওইটার ভিত্তিতে তখন হচ্ছে সরকার তার অবস্থান ব্যক্ত করবে। আরেকটা বিষয় মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এবং কারো মানবাধিকার যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি দোসর হিসাবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনও এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই পারপেট্রেটরস আছে ওদের বিচার করা যায়। কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় নেয় না, এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে। বিভিন্ন কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন, আমরা নিজেরাও বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন। ফলত এখানে সরকারের অবস্থান অনেক দিন আগে থেকেই স্পষ্ট। বলেন আপনার পরিচয়। আমি নূর মোহাম্মদ, আমি ঢাকা পোস্টের সিনিয়র। এই হৃদয় ঘন একটা পরিবেশ, সবাই ছিলেন, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির সবাই ছিলেন। এবং এই যে বৈষম্য আপনি যে প্রশ্নটা বললেন, এই ধরনের কোনো আমরা শুনি নাই। তারা সবাই এক ছিলেন, সবাই ছাত্র, সবার সহযোদ্ধা, কারো সহযোদ্ধা মারা গেছেন, কারো সহযোদ্ধা চোখ হারিয়েছেন, তাদের বর্ণনা এসছে। এবং আপনি জানেন স্যার যখন ভাষণ দিলেন 20 মিনিটের একটা ভাষণ, একটা সময় পুরো 150 জনের মধ্যে সবাই কাঁদতেছে, মানে আমরা সবাই চোখে কেউ পানি ধরে রাখতে পারছিলাম না। স্যার অনেক জায়গায় গিয়েছেন, স্যার যারা ইনজুর তাদেরকে দেখতে গিয়েছেন, উনি ওগুলো বর্ণনা করছেন। আর আমাদের কারো, আপনি বিশ্বাস করবেন কি না, সবাই আমরা অনেকে তো হু হু করে কাঁদছিল। তো এইটা আপনি যেটা বললেন, আমরা এটা আজকে অন্তত এই ধরনের কোনো কথা আমরা শুনি না। আরেকটা জাস্ট ক্লারিফিকেশন দিই, যেহেতু আমি আয়োজনের সাথে ছিলাম। আজকের এই প্রোগ্রামটাতে বেসিক্যালি আপনারা যদি খোঁজ দেন, হাসনাত, সার্জিস সহ শুরু করে যারা মানে একটু যাদেরকে চিনেন আপনারা, ওদের অধিকাংশই ছিল না। ওরা দেশব্যাপী একটা সফরে আছে, বরং ছিল যারা এতদিন কোনো না কোনো ফরম্যাটে, মানে এই যে আপনি যেটা বলতেছিলেন ডিপ্রাইভ ফিল করতেছিল অথবা এক্সক্লুডেড ফিল করতেছিল, ওরাই মূলত আজকে ওদের অধিকাংশকে আজকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে। এবং আমরা আজকে ওদেরকেও বলছি যে পুরা বাংলাদেশে আরও যারা মনে করতেছে যে যাদেরকে সিদ্ধান্ত গ্রহণ অথবা অংশগ্রহণের জায়গায় যাদেরকে একত্রিত করা যাচ্ছে না, অ্যাকোমোডেটেড করা যাচ্ছে না, তাদেরকেও আমরা ধীরে ধীরে আহ্বান করব তারাও যাতে সার্বিকভাবে এই সরকারের সাথে সহযোগিতামূলক এবং একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে, একটা সম্পর্ক জায়গা থেকে কাজ করবে। এটা যাতে তারা করতে পারে, ওই সুযোগটা ধীরে ধীরে আরও পুরা তৃণমূল পর্যন্ত বিস্তার করা হবে। ফলত এই প্রশ্নটা আশা করি আজকের পর থেকে আর থাকবে না। আমি বুরহানুদ্দিন, আমি ঢাকা মিলের সিনিয়র রিপোর্টার। আজকে আলোচনায় একটি কথা আসছে যে যারা আন্দোলনে নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের যে পুনর্বাসন বা রাষ্ট্রীয় সম্মানের জন্য যে ফাউন্ডেশন, সেটা অগ্রগতির ব্যাপারে আজকে 1 মাস হয়ে গেল যে আহত এবং নিহতদের চূড়ান্ত তালিকা এখন পর্যন্ত যতটুকু জানি যে হয়নি। এটার ব্যাপারে অগ্রগতি কতটুকু? আপনার একটা এই বিষয়টা নিয়ে আমি বলবো যে খুবই মানে অব্যাহত গতি, আমি এটা বলবো যে খুবই ভালোভাবে কাজ হচ্ছে। আপনার বুঝতে হবে যে হাজার হাজার ছেলে, কালকে আমরা একটা স্ট্যাটিস্টিক আপনার প্রথম আলোতে দেখেছেন, আমরা ওইটা জানাচ্ছি, সেটা হচ্ছে 18,000 ছেলে আহত হয়েছে, ছেলে মেয়ে।
ছেলে, ছাত্র, জনতা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী, এটা তো শুধুমাত্র ছাত্ররা সম্মুখভাগে ছিল, কিন্তু পরবর্তীতে এটা পুরো একটা ন্যাশনাল আপরাইজিং। তা আমরা সবার ঠিকানা নিচ্ছি, সবার আমরা স্ট্যাটিস্টিক্স নিচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে যেভাবে আগে পলিটিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা কি দেখি, যে যখন কেউ মারা যান তার লাশটাকে নিয়ে আসা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, কারণ ওইখানে একমাত্র জায়গা যেখানে পোস্টমর্টেম করা যায়, বা সরকারি ওই জায়গা থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টেম গুলো করে। তো এবার যেটা হয়েছে যে এত ম্যাসিভ ছিল ম্যাসাকারটা, তো যে জন্য হয়েছে যে দিনমজুরের ওয়াইফ, তার হাজবেন্ড মারা গেছেন। আমি একজনের সাথে কথা বলেছি, তার হাজবেন্ড মারা গেছেন, উনি দেখছেন যে মারা তো গেছেন, আমি কেন আবার হাসপাতালে যাব আমার হাজবেন্ডকে পোস্টমর্টেম করাতে, এই হ্যাসেল। আর পুলিশ তো জানেন সেই সময় পুলিশ কি রোল প্লে করেছে গত 15 বছর ফ্যাসিবাদী আমলে। তো উনি কি করেছেন, পুরো হাজবেন্ডের লাশটাকে নিয়ে উনি গ্রামে যেয়ে দাফন করে ফেলেছেন। এবং অনেক ক্ষেত্রে দাফনের কি জন্য জানাজার নামাজও খুব তড়িৎ গতিতে ওনারা করেছেন, যাতে পুলিশি যে হ্যারাসমেন্ট সেটাকে অ্যাভয়েড করার জন্য। তো এই যে প্রত্যেকটা লোক যারা মারা গেছেন, অনেকে ঢাকা মেডিকেল, আমি একটা জানি, আমি অনেকগুলো কেস জানি, ঢাকা মেডিকেল কলেজে এসছেন, আসার সাথে সাথেই নার্স বা ওয়ার্ড বয় এসে বলছে উনি তো মারা গেছেন, ভিতরে নাও। তখন দেখছে যে যখন মারা গেছে তারা কিন্তু আর ভিতরে নেয় নেই, রেজিস্ট্রেশনই করেনি। তো এই লোকগুলো তো অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের চোখের অগোচরে এদের দাফন হয়ে গেছে। তো এদের সবার ডিটেলসটা নেওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার, আপনাদের এটা বুঝতে হবে। বাট আমি বলতে পারি অসম্ভব গতিতে কাজ হচ্ছে, প্রত্যেকটা অলরেডি একটা লিস্ট এসছে, আরও লিস্ট কম্পাইল হচ্ছে, স্টুডেন্টরা করছেন, প্রাইভেট ইনিশিয়েটিভে কিছু লিস্ট হচ্ছে। আমরা সবগুলো লিস্ট কম্পাইল করে সবাইকে, যারাই আহত হয়েছেন আপনারা তারাও এটার তাদেরকেও লুক আফটার করা হবে, এবং যারা মারা গেছেন তাদের ফ্যামিলিদেরকেও লুক আফটার করা হবে এই ফাউন্ডেশনের মাধ্যমে। এবং ফাউন্ডেশন এটা আমি বলবো যে কাজটা সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। আর আপনি ভাববেন না যে পুরো বাংলাদেশে উত্তরা, যাত্রাবাড়ি বা এইটা, প্রতিটা পকেটে পকেটে ছোট শহরে যেগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোতেও তো ভায়োলেন্স হয়েছে, আমরা তাদেরও কথা পাচ্ছি। জি, আপনার প্রথম প্রশ্নটা ছিল প্রথম হোলসেল মামলা নিয়ে। জি, এটা ওই মব জাস্টিসের মতোই ঘটনা, এবং আসিফ নজরুল স্যার বলেছেন এবং অন্যান্যরাও এটা বলেছেন যে এটা বারবারই বলা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে এটা করতে দেওয়া হবে না, এবং এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রসিডিউরস অফ ল মেনটেন করা হবে, এবং ডিউ প্রসেসের ভিতর দিয়ে সবাইকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে। এভাবে হোলসেল মামলা এবং এক মামলাতে অনেকজনকে নিয়ে আসা এবং পার্সোনাল ভেন্ডেট্টার কারণে কাউকে মামলা দেওয়া, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না বা হবে না। আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা করেছেন যে আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা নিয়ে অথবা ক্যাম্পাসে কিভাবে শিক্ষা কার্যক্রম শুরু হবে, এ বিষয়ে আজকে কোনো আলোচনা হয়নি। বাট আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি মহোদয় বলেছেন যে 22 সেপ্টেম্বর থেকে হয়তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শুরু হবে। তো আশা করি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুতই প্রশাসন ঢেলে সাজানো হবে এবং শিক্ষা কার্যক্রম শুরু হবে। হ্যালো, আমার নাম সুফিয়ান ফারুকি, আমি আরটিভি থেকে এসেছি। আমার একটা প্রশ্ন ছিল, একটি সংবাদের ভিত্তিতে ভারতের নর্থ ইস্ট নিউজ, সম্ভবত লিঙ্কটা পড়েছেন কিনা জানি না, সেখানে একটা অভিযোগ। নর্থ ইস্ট নিউজের কোনো রেফারেন্স এখানে আনবেন না। উনি গত 1-3 বছরে 500 নিউজ করেছেন, তার 498টাই হচ্ছে রিউমার। প্লিজ, আপনি যদি আপনি একটা রেসপেক্টেড টিভি স্টেশনে কাজ করেন, রেসপেক্টেড নিউজ ডেইলি বা রেসপেক্টেড টিভি স্টেশন বা ওয়েবসাইটে যদি নিউজ আসে তাহলে বলবেন। নর্থ ইস্ট নিউজের আমরা জানি ওরা কি রিপোর্ট করে, ওটা নিয়ে কোনো রেফারেন্স আনবেন না প্লিজ। আপনি নিজের নিচে নামাচ্ছেন। আপনি আরটিভিতে কাজ করেন, একটা ফালতু ওয়েবসাইটকে আপনি এখানে কোট করছেন। সরি।
আপনি এটা আপনি নিউ ইয়র্ক টাইমসের কথা বলেন বা ডেইলি স্টারের কথা বলেন বা প্রথম আলোর কথা বলেন, তার একটা করলে ওইটাকে রেফারেন্স আনেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। Okay.